দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি যারা রয়েছেন দেশে কিংবা প্রবাসে। আজকের আয়োজন ভিন্ন মাত্রায়। দর্শক, ভিন্ন মাত্রায় আজ আমরা কথা বলবো সরকার ও বিরোধী দলের সম্পর্ক এবং সাম্প্রতিক রাজনীতির নানা অনুষঙ্গ নিয়ে। আজকের এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের আমন্ত্রণে উপস্থিত রয়েছেন জনাব হাবিবুর রহমান হাবিব, বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা, রয়েছেন জনাব অ্যাডভোকেট হুমায়রা নূর, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দর্শক, আলোচনার শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন সে প্রত্যাশা রেখেই আলোচনার সূত্রপাত করতে চাই। অ্যাডভোকেট হুমায়রা নূর, আপনাকে দিই। আমরা দেখছি যে সংসদ অধিবেশন বসেছে, ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন। এটি বাজেট অধিবেশনও বটে। বাজেট নিয়ে নানা রকম তর্ক বিতর্ক চলছে। মাঝে মধ্যে আমরা দেখছি যে বাজেটের বাইরেও নানা কথাবার্তা হচ্ছে। আমরা একটি বক্তব্য উত্থাপন করতে চাই আজকে, যে বিরোধী দলীয় সংসদ নেতা তিনি বলেছেন যে এই সংসদকে তারা কার্যকর করতে চান। অতীতে যে বিরোধী দলদের বগল দাবা করে রাখা হয়েছিল, অথবা বিরোধী দলরা যারা সহযোগিতা করেনি সরকারকে, এই ধরনের কোনো বিরোধী দল তারা হতে, সেই বিরোধী দলের অংশভুক্ত আছেন। কিন্তু আমরা দেখেছি যে সেই নেতাই, আপনাদের বিরোধী নেতা কিছুদিন আগে একটি বক্তব্য দিয়েছেন খুব গুরুত্বপূর্ণ, যে বিএনপির সময় ফুরিয়ে আসছে, গণদাবি বা গণভোটের বাস্তবায়ন না হলে 1996 সালের মতোই পরিস্থিতি তৈরি হতে পারে। তো একই মুখে দুই ধরনের কথা, একদিকে সরকারকে সহায়তা করতে চাইছেন, আবার এক ধরনের হুঙ্কারও দিচ্ছেন। এটিকে আসলে জনগণের মাঝে এক ধরনের বিপরীত এক ধরনের বার্তা যাচ্ছে কিনা, বা রাজনীতিতে কি বার্তা দিচ্ছে বিরোধী দল সংসদে? ধন্যবাদ আপনাকে, আমার সহ-আলোচক এবং আজকে আমাদের যারা দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। দেখেন, রাজনীতিতে আপনি এক বেলার জন্য যদি থাকেন, এটা আপনার জন্য একটা দায়িত্ব। আমি রাজনীতি সক্রিয়ভাবে করি বা না করি, একজন নাগরিক হিসেবে দেশের প্রতি আমাদের যে দায়িত্ব আছে, সেই দায়িত্বটা কিন্তু একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সাধারণ মানুষ সেটা রিয়েলাইজ করতে পেরেছে। সরকারের নানান রকম স্বৈরাচারী আচরণের চাপে মানুষ যে চুপ থেকে এগুলো সহ্য করেছিল, সেই দিন কিন্তু এখন আর নাই, তাই না? এখন সরকার যদি ভুল করে, তাহলে সেক্ষেত্রে সেইটার সমালোচনা করা এবং সেইটা তাকে আঙ্গুল দিয়ে ধরিয়ে দেয়া, যাতে সেটা সে কন্টিনিউ না করে, সেটা সকল নাগরিকের দায়িত্ব, রাজনীতিবিদদের দায়িত্ব শুধু এমন না। ধরিয়ে দেওয়ার কথা, কিন্তু দিন ফুরিয়ে আসছে এভাবে। এইটা তো this is one of the consequences. This is one of the consequences that has been said, তাই না? এখন বিরোধী দলীয় নেতা আমার দলের নেতা না, উনি আরেকটা দলের নেতা। তারপরে ওনার বক্তব্যের যে এসেন্সটা, সেটা একজন নাগরিক হিসাবে আমি ফিল করে, সেটা যেটা আমি বুঝতে পারি সেইটা আমি বলতে পারি। ধরেন এনসিপির কথা যদি আপনি জিজ্ঞেস করেন, আমরা কিন্তু প্রথমেই বলেছি যে আমরা একটা ছায়া মন্ত্রিসভা করব। সেটার কাজটা কি হবে? কাজটা হবে হচ্ছে আমার দেশের বিভিন্ন মন্ত্রণালয়ের পরিচালনা করার জন্য যেই কাজগুলো হবে, সেইটার সম্পূরক একটা প্রস্তাবনা বলেন, রিসার্চ বলেন, সেইখানে সহযোগিতা করার জন্য কোনো কাজ যদি থাকে, ইভেন কাজগুলো সঠিকভাবে হচ্ছে কিনা সেটা তদারকি করার জন্য আমাদের পক্ষ থেকে একটা টিম কাজ করবে। এইটা আমাদের প্ল্যান ছিল। তার মানে কি, আপনার চেকস অ্যান্ড ব্যালেন্স এনশিওর করার জন্য আমরা চেষ্টা করেছি। বিরোধী দল হলেও আমরা সরকারকে সহযোগিতা করার মনোভাব রাখি। এখন সরকার যদি ভুল করে, আমি কি সমালোচনা করব না? আমি যদি ভুল করি, সরকার দলীয় লোকজন আমার সমালোচনা করবে না? এটাই তো সৌন্দর্য, তাই না? সমালোচনার কারণটা কি? সমালোচনার কারণটা হচ্ছে যে আপনি যেটা মানুষের স্বার্থে করা উচিত, সরকারের দায়িত্বে থেকে আপনি সেইটাই করবেন, সেটা এক্সপেক্টেড। এখন গণভোটের বিষয়ে এত কড়া বক্তব্য কেন আসে? আপনি যেটা বলছিলেন যে এইটা কি স্ববিরোধী কথা হলো কিনা, আমি এটা মনে করি না যে এটা স্ববিরোধী কথা। এতগুলো মানুষের রক্তের বিনিময়ে, এতগুলো মানুষের ত্যাগের বিনিময়ে তারা কিন্তু কোনো রাজনৈতিক সুবিধা পাওয়ার জন্য রাস্তায় নেমে শেখ হাসিনার পতন চায় নাই। স্বৈরশাসনের পতনের জন্য যে মানুষ রাস্তায় নেমেছে, তারা কি কোনো রাজনৈতিকভাবে সম্পৃক্ত বলে সব মানুষ কি রাজনৈতিক সম্পৃক্ত ছিল এই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে? তা কিন্তু না। সাধারণ মানুষও কিন্তু এই গণ অভ্যুত্থানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। তাহলে তারা এটা সুবিধাভোগী হওয়া উচিত না? আপনি রাজনীতি করেন বলে আপনি একটা অভ্যুত্থানের ফলাফলের সুবিধাটা নিবেন, কিন্তু যারা সাধারণ মানুষ, তাদের যে অভিপ্রায়,
সেইটা তো আপনাকে আগে স্ট্যাবলিশ করতে হবে। সেই অভিপ্রায়টা তো তারা গণভোটে তাদের যেই ম্যান্ডেট, তাদের যেই মতামত সেটার মাধ্যমে জানিয়েছে। এখন সেইটাকে বাস্তবায়ন করার দায়িত্ব কার? এই অভ্যুত্থানের পরবর্তীতে যেই দায়িত্ব নিয়ে স্বৈরশাসনের পতন করা এবং মানুষের ম্যান্ডেটকে বাস্তবায়ন করার যে দায়িত্ব নিয়ে যে সরকার তার ক্ষমতা কাঠামোতে বসেছে, সেই কমিটমেন্টগুলো রক্ষা করাটা খুবই ইম্পর্টেন্ট। এখন সরকার প্রধানের বা তাদের পক্ষ থেকে যে বক্তব্যটা বারবার আসে যে আমরা জুলাই সনদের সবগুলো অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন তারা, কথা বাস্তবায়ন করব, কিন্তু গণভোটের প্রশ্নগুলো খুবই স্পষ্ট ছিল। এত আলোচনা হয়েছে, আপনারা সমালোচনাও করেন যে গণভোটের প্রচারণা করার জন্য সরকারি অর্থ ব্যয় করা হয়েছে, কিন্তু প্রচারণা হয়েছে এবং তার মানে মানুষ প্রশ্নগুলো জেনে প্রশ্নগুলোর বিপরীতে তাদের উত্তর কি সেই উত্তরটা জানিয়েছে। এখন ধরেন দুদকের, আপনার দুদকের একটা চেয়ারম্যান নাই এখন পর্যন্ত, আজকে সরকারের এতদিন হয়েছে। দুদকের কার্যক্রম যদি সঠিকভাবে পরিচালিত না হয়, দুদক যদি নিরপেক্ষভাবে কাজ করতে না পারে, এখন সরকার দলীয়, এই যে দেখেন বেনজির আহমেদ গ্রেফতার হয়েছে, বেনজির আহমেদ এত টাকার সম্পদ বানাইতে পারছে, টাকার পাহাড় বানাই ফেলছে, কিভাবে পারছে? কারণ সরকারের মদতপুষ্ট ছিল সে, ক্ষমতাবান ছিল সে। এখন দুদক যদি নিরপেক্ষভাবে কাজ করত, তাহলে কি বেনজির আহমেদ হইতে পারতো? জি, হুমায়রা আপা, আপনাকে ধন্যবাদ। ছাগলকাণ্ড হইতে পারতো না। ধন্যবাদ, আপনি আলোচনার সূত্রপাত করেছেন। আপনার আলোচনা থেকেই আমি প্রশ্নটা করতে চাই হাবিবুর রহমান হাবিব ভাই আপনার কাছে, যে সাধারণ জনগণ বা সাধারণ মানুষ 24-এর গণঅভ্যুত্থানে বা বিপ্লবে রক্ত দিয়েছে কোনো একটা বিশেষ দলকে, গোষ্ঠীকে সুবিধা দেওয়ার জন্য না। তারা একটা বড় পরিবর্তন চেয়েছিল, শাসন কাঠামোর পরিবর্তন, একটা সংস্কার চেয়েছিল, বড় ধরনের সংস্কার, এবং যে তাকে ভিত্তি করে গণভোট হলো, আপনারা জুলাই সনদ একত্রিত করলেন। কিন্তু এখন একটি সুবিধার জায়গায় বিএনপি গিয়ে সেই অতীতের প্রতিশ্রুতিগুলো ভুলতে বসেছে, অন্তপক্ষে সেগুলো নিয়ে আপনাদের খুব বেশি আগ্রহ নাই, এবং যে কারণেই আপনাদের সময় ফুরিয়ে আসতে পারে, 96-এর মতো পরিণতি হতে পারে, সেই কথাও কিন্তু আপনাদের স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে। আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে মোহনা টেলিভিশনের সঙ্গে দর্শক শ্রোতাদেরকে সচেতন সালাম, বিজ্ঞ সালাসত, অত্যন্ত মানে কি বলবো, পরিশ্রমী, সাহসী এবং খুব বুদ্ধিদীপ্ত অ্যাডভোকেট হুমায়ুন নূরকে আমার শুভেচ্ছা। আসলে জুলাই সনদ আর গণভোট নিয়ে কথা হচ্ছেই। ওই যে যারা জীবন দিয়েছে, মারা গিয়েছেন, যারা আহত হয়েছে, পঙ্গু হয়ে হাসপাতালে যারা আছে, তারা কি পেয়েছে? আমরা অনেক কিছু পেয়েছি, তারা কি পেয়েছে? এই যে জুলাই বিপ্লবের পর কিছু লোক এখানে অনেক সম্পদশালী হয়েছে, অনেকের পরিবর্তন, সাধারণ মানুষের কি হয়েছে? কিছু, মানে 18 মাসের কথা বলছেন আপনি? মানে ওইটা পরিবর্তনের পরে সাধারণ মানুষের কি হয়েছে? এখন এই যে জুলাই সনদ, গণভোটের এই বাস্তবায়ন যেগুলো, এগুলি কি? এই যে 10,000 টাকা কৃষিণের সুদ মাফ করে দিল, এটা কি? এই যে ফ্যামিলি কার্ড দেওয়ার শুরু করেছে, কৃষক কার্ড, হেলথ কার্ড, ইমাম মুয়াজ্জিন পুরোহিতদের থেকে শুরু করে কৃষকদের সারের ভর্তুকি কমানো, মানে বাড়ানো, ভর্তুকি বাড়ানো, দাম কমানো, এগুলি কি জনবান্ধব না? এগুলি কি? এগুলি তো জনগণের চাহিদা ছিল। এখন যে জিনিসগুলি আছে, যে প্রশাসনিক কিছু পদক্ষেপ, সেইগুলির বিষয়ে এখানে কথা আসছে। যেমন দুদকের চেয়ারম্যান এখন পর্যন্ত নিয়োগপ্রাপ্ত হয়নি, এটা অবশ্যই কথা বলার জিনিস, করতে হবে। এত দেরি হওয়ার তো কথা না, এই দেরি হওয়ার কারণে সমস্যা তো হচ্ছে। তারপরে আপনার ধরেন যেটা আছে, যেটা আপনার সরকার এর ক্ষেত্রে যেটা, যে 2বারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য আনয়ন, এগুলি তো এখন বাদ হয়ে যায়নি। তত্ত্বাবধায়ক সরকার, নিরপেক্ষ সরকার, স্বাধীন বিচার বিভাগ আপনারা করলেন না, স্বাধীন বিচার বিভাগের ব্যাপারে আলোচনা হচ্ছে না তা না, হয়তো ওই ফর্মে না হয় আর এক ফর্মে বিচার যেটাই আমাদের আছে, যে বিচার আমরা তো সেখান থেকে সরিয়ে আসছি, আমরা বলছি, আমরা ধীরে ধীরে যেগুলি আগে সেগুলো আগে করতেছি। আমরা এই জিনিসগুলি যেগুলি কি এই পদক্ষেপ না, খাল খনন কর্মসূচি, এটাকে আমাদের জনবান্ধব কর্মসূচি না। এবং সবচেয়ে তারেক রহমানকে ধন্যবাদ দিতে হবে। এটা জুলাই সনদে কি উল্লেখ ছিল কিনা? জুলাই সনদে কৃষক কার্ড 10,000 সেটা, এগুলি ওরা কি করবে? জুলাই সনদ সাধারণ মানুষের যে কথা বলা হচ্ছে, সাধারণ মানুষকে ওইগুলিতে, সাধারণ মানুষ আপনার জুলাই সনদ সরকার পরিবর্তনের যে ব্যাপার,
ধরেন আর প্রশাসনিক নিয়ম, কাঠামোগত আইন পরিবর্তন। কাঠামো, এইগুলি দেশের ভিতরে অভাব অনটন দুর্ভিক্ষ, ওদের কী করবে তারা? কোনো কাজে লাগবে? আমার দেশটাকে তো সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। তাই বলে এখন 36 দিনে সরিয়েছে বিগত সরকারকে, 6 ঘন্টা লাগবে বিএনপি সরকারকে, এত কথা বলা তো ঠিক না। ওই সরকার আর এই সরকারের পার্থক্য আছে। এই সরকার তো জনগণের ভোট দ্বারা নির্বাচিত হয়ে আসছে, আর ওই সরকার ছিল জনগণের ভোট ছাড়া নির্বাচিত। জনগণের ভোট ছাড়া তারা সরকার ছিল, নির্বাচিত না, সরকার ছিল। আর এই সরকার জনগণের ভোট দ্বারা নির্বাচিত হচ্ছে। এই সরকারের বিরুদ্ধে বা এই দলের বিরুদ্ধে বা তারেক রহমানের বিরুদ্ধে এমন কোনো কথা নাই, অকথা, কুকথা, বাজে কথা যেটা বলা হয়নি। কত ধরনের তার বিরুদ্ধে অপবাদ দেওয়া হয়েছে, মানে নৈতিকতা থেকে শুরু করে এমন কোনো জিনিস নাই যে তারেক রহমান, শহীদ জিয়া রহমান, ম্যাডাম খালেদা জিয়া, আরাফাত রহমান কোকো বিএনপির বিরুদ্ধে কত কিছু বলেছে। মানুষকে কথা শুনেছে, মানুষ বিএনপিকে ভোটটা দিয়েছে। আজকে যারা ক্ষমতাবান ভাবছে নিজেরা, তারা কি এত ক্ষমতাবান? তারা কিন্তু এত ক্ষমতাবান না। এই যে আপনার হানা ভোট, আপনার 68% মানুষ হাঁ ভোট দিয়েছে, আর 32% মানুষ না ভোট দিয়েছে। এরা কারা? যারা এই যে জুলাই আন্দোলনের সাথে জড়িত ছিল, তারা একজনও না ভোট দিয়েছে বলে আমার কাছে আমার মনে হয় না। আন্দোলনে যারা ছিল, যেমন কমিউনিস্ট পার্টি, আরও কিছু দল যারা জুলাইয়ের সঙ্গে স্বাক্ষর করেনি, তারা না ভোট দেয়নি, হয়তো ভোট দেয়নি। আমাদের দেখেন টোটাল হাঁ ভোট, বিএনপিরও তো অনেকে ভোট দিয়েছে, বিএনপির না অনেক ভোট মানুষ দেয়নি। হ্যাঁ ভোট দিয়েছে। সব মানুষই হাঁ ভোট দিয়েছে। আমি বলছি যে যারা আন্দোলনে ছিল ফ্যাসিস্ট বিরোধী, তাদের কেউ কেউ কোনো দল, আমি একটু বললি, কোনো দল হাও দেয়নি, নাও দেয়নি। কমিউনিস্ট পার্টির ওটা না, বিএনপি হা ভোট দিয়েছে, কিন্তু সেটি নির্বাচন হোক, না দিলে ভোট না দিলে আসলে সেটা তো কথা নাও হতে পারে। দিন শেষে কোনটা করেছে, দিন শেষে কোনটা করেছে, হা ভোট দিয়েছে তো বিএনপি। 51% ভোট বিএনপির, 51% মানুষই হা ভোট দিয়েছে। তারেক রহমান বলেছেন 1 টাকা হা ভোট দিবেন, 1 টাকা ধান শেষে ভোট দেবেন। প্রত্যেকে ভোট দিয়েছে হা ভোট। আমিও নিজে নির্বাচন করেছি, আমি যতগুলি বার ভোট দিতে পেরেছে, তাদের ভোট কিন্তু হাই দিয়েছে। ভোট চুরি করে অন্য জায়গায় নিয়ে গুনে দিলে পারে, কারচুপি করলেও আমার বাস্তবায়ন তো। এইগুলি কি কাজ? এইগুলি কোন এইগুলি কাজ না? আমাদের সব কাজগুলি আমরা একটা একটা করে আমরা ঠিক আছে, আসবো অনেকগুলো প্রসঙ্গ আছে। যদি একটু এই প্রসঙ্গের সূত্র ধরে এখানে ইতি টানতে চাই, হুমায়ুন নূর, আপনি কিছু যোগ করবেন কিনা? আপনারা যতটা নিজেদের ক্ষমতাবান ভাবছেন, আসলে আপনারা এত ক্ষমতাবান নন। যেটি হচ্ছে যে বিএনপির পিছনে জনগণ আছেন, কারণ এই জনগণ যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা বিএনপিকে দিয়েছে, হ্যাঁ, ফলে বিএনপির রাজনৈতিক শক্তি, তাদের দলীয় শক্তিটা অনেক বড়, ফলে আপনাদের এই ধরনের হুঙ্কার তারা খুব বেশি প্রশ্রয় দিতে চান না। প্রথম কথাটা আমি আগে বলি, ক্ষমতাবান আমরা না, ক্ষমতাবান হচ্ছে মানুষ। সব ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। জনগণ 5 বছর পর পর, আগের একটা আমলে তো এরকম ছিল যে 5 বছর পর পর সরকার বদল হইতো, বা অ্যাটলিস্ট 10 বছর পর সরকার বদল হইতো। শেখ হাসিনা জোর করে ক্ষমতা দখল করে বিরোধী মতকে দমন করে, হত্যা করে, গুম করে সেইটার একটা দীর্ঘসূত্রিতা করার চেষ্টা করেছিল। পেরেছে? পারে নাই তো। এই যে এখন ধরেন তারা যদি এতই জনপ্রিয়, তখন তো বলতো না যে জনগণ তাদের সাথে আছে, ইলেকশন দেখাই দিচ্ছে না, রাতের অন্ধকারে ভোট দিয়ে ইলেকশন। তো সেই জনগণ এখন কই? শেখ হাসিনা তো একলা পালাইছে, শেখ হাসিনার লোকগুলা কই? সে তো কাউকে নিয়ে পালায় নাই, তার লোকগুলো কোথায়? এতদিন এত যে লুটপাট করছে শেখ হাসিনার সরকারের আমলে, শেখ হাসিনার সব সমর্থক কি লুটপাটের সহযোগী ছিল না তো। অনেক সাধারণ মানুষও ছিল যারা আওয়ামী লীগের সমর্থক, কিন্তু তারা লুটপাটের সহযোগী না। কিন্তু তারা কি এখন ওই একই সুরে কথা বলতে পারছে? শুনেন, আপনি যখন অন্যায় জুলুম করবেন, তখন মানুষ আপনার উপর আস্থা হারাবে, এটাই বাস্তবতা। আপনি যখন দায়িত্বে থাকবেন, তখন আপনার জবাবদিহিতাটাও থাকবে। আপনি যতক্ষণ জবাবদিহিতার মধ্যে থাকবেন, ততক্ষণ মানুষ আপনাকে বিশ্বাস করতে পারবে। আপনি সেটা ইনশিওর করতে হবে। আপনি যদি মনে করেন আমি যা খুশি তা করলাম, আমি তো ক্ষমতা পাইছি, আমাকে মানুষ ভোট দিয়েছেন, 5 বছর যা খুশি তা করি, পরেরটা পরে দেখা যাবে, এমনি হয় না ভাই। এই বাংলাদেশ আর সেই বাংলাদেশ নাই। কেন কথাটা বলছি? উদাহরণ দিয়ে বলি। ধরেন আপনি খুব সুন্দর করে ফ্যামিলি কার্ডের কথা বললেন, মাসে 2,500 টাকা করে একজন নারী পাবে, এইটা নিয়ে সবাই খুব এক্সাইটেড। সংসদে এটা নিয়ে খুব আলোচনা হচ্ছে। ভাই বললেন কৃষক কার্ড পাবে, তারপরে হচ্ছে নানান রকম এরকম সোশ্যাল সেফটি নেটের আলোচনা করছে। অথচ আপনি দেখেন এই সোশ্যাল সেফটি নেটের যেই টাকাটা, সেইটা উন্নত দেশগুলোতে আসে কোত্থেকে?
এই যে ট্যাক্স পেয়ারদের টাকার উদ্ধৃত অংশ থেকে সেইটা একটা প্রপার ডিস্ট্রিবিউশন হয়, কিন্তু আপনার তো এনাফ সেই ফান্ডটা নাই যে আপনি সেটাকে ডিস্ট্রিবিউট করবেন সোশ্যাল সেফটি নেটের মাধ্যমে। আপনার আগে তো সেই প্ল্যানিংটা করতে হবে। প্রথম 1-2 বছর আপনার উচিত ছিল সেই প্ল্যানিংটা আগে করেন, যে আপনি এই যে ধরেন ট্যাক্স পেয়ারদের সবাইকে ট্যাক্স পে করার জন্য এনশিওর করা, যেটা এনসিপি প্রপোজ করছে, যে ধরেন আপনি যে জমি কিনতেছেন বা আপনি যেভাবে আপনার যেই অর্থ সম্পদ আছে সেইটা ভালোভাবে অ্যাসেস করে প্রত্যেকে যাতে ট্যাক্স পে করে সেইটা এনশিওর করা জন্য প্রস্তাবনা কিন্তু এনসিপি দিয়েছে। তাহলে বিএনপির উচিত ছিল কি, সব ট্যাক্স পেয়ারদের ট্যাক্স পেমেন্ট এনশিওর করায়, তারপরে সেইটা অ্যানালাইজ করে অ্যাটলিস্ট 1 ইয়ার অ্যানালাইজ করে তারপর প্রণোদনা দেয়া। কিন্তু ওনারা কি করতে জানেন, ওনারা ওই যে কার্ডের ভেলকিবাজি করতে গিয়ে কার্ড খেলতে নামছে। তো মানুষকে চোখে ধুলা দিয়ে বেশিক্ষণ আপনি রাখতে পারবেন না। আপনি কার্ডের খেলা খেলতে গিয়ে আপনি মানুষকে কি করছেন জানেন, ওই যে 75 ইউনিটের পর্যন্ত আপনার বিদ্যুতের যে দাম সেইটা একরকম থাকবে, 75 ইউনিটের পরেই দামটা বেড়ে যাবে। ভাই একটা রুমে একটা লাইট আর একটা ফ্যান চালাইলেও মাসে 100 ইউনিটের বেশি আসে কারেন্ট খরচ হয় 100 ইউনিটের বেশি। তাহলে আপনি 75 ইউনিটের গল্প যে শুনে যে 75 ইউনিটের জন্য বিল কম তারপরে বিল বেশি, এই যে কারেন্ট এটা তো একটা বেসিক নেসেসিটি। আপনার আমার ধরেন সারা ঘরে কিচ্ছু না চলুক, পানির জন্য যে মোটরটা চালাইতে হবে, যে আপনার যে ফ্রিজটা চলবে ওইটুকুর জন্য আপনার যেই কারেন্টটুকু প্রয়োজন সেইটারও যে আপনি বিল বাড়াই দিলেন, এসি নাইলে মনে করেন চালাইলাম না, কথার কথা। এই যে বিল আপনি কার্ড খেলবেন, আপনার সরকারের আপনার দলীয় এজেন্ডা, আমি একটা সাধারণ মানুষ, আমি কেন এটার বিল দিব? ধরেন আমার বাসায় যে সর্বনিম্ন বেতনের চাকুরিরত কর্মকর্তা আছেন আমার আশেপাশে, উনাকেও কিন্তু এই বিলের ভর্তুকিটা দিতে হচ্ছে। একেবারে যে নিম্ন আয়ের মানুষ তাকেও কিন্তু এই বিদ্যুৎ বিলের ভর্তুকিটা দিতে হচ্ছে। আবার দেখেন ট্যাক্সের প্রপোজাল কি, ট্যাক্সের প্রপোজালটা কত ভয়াবহ। আগে সঞ্চয়পত্র কি ছিল, 5% কাটতো, এবং ট্যাক্স পেয়ারদেরও 5%-এর একটা ইয়ে ছিল যে আপনি প্রথম এত টাকা পর্যন্ত আপনার 5% সুদ দিতে হবে, ইন্টারেস্ট দিতে হবে, মানে ধরেন ট্যাক্স পে করতে হবে। তারপরে স্লটে গেলে 10% ইন্টারেস্ট, 10% ট্যাক্স পে করতে হবে। এখন ওই 5%-এর যেই স্ল্যাবটা, সেই স্ল্যাবটাই তুলে দিছে, ডিরেক্ট আপনাকে 10% দিতে হবে। এবং এটার কারণে যখন সঞ্চয়পত্র, ধরেন আমি সঞ্চয়পত্র যখন কিনছি, আমার কষ্টের কামাই করা জমানো টাকা, সঞ্চয়পত্রটা থেকে মাসে মাসে 5% করে লাভের থেকে টাকা কাটতো, এখন ডিরেক্ট 10% কাটবে। ভাই আমার তো সব জায়গা থেকে ট্যাক্স কাটতেছে, আমার সব আয় থেকে ট্যাক্স কাটতেছে, এরপরে আমার তো এটা অতিরিক্ত পেমেন্ট করা হয়ে গেল। আপনি এই অতিরিক্ত জুলুমটা আমার উপর কেন করবেন? আমার তো সক্ষমতা থাকতে হবে। তাইলে সাধারণ সবগুলো মানুষের উপর জুলুম করে আপনি এই যে কার্ডের খেলা খেলবেন, আপনার এই কার্ডের খেলা খেলার ভর্তুকি আমি কেন দিব ভাই? জি হাবিব ভাই, যে কার্ডের খেলা খেলছেন, ভেলকিবাজি দেখাচ্ছেন আপনারা, কিন্তু অন্যদিকে বিদ্যুতের দাম বাড়াচ্ছেন, একদিকে আপনারা মওকুফ করছেন বলছেন, কিন্তু বিদ্যুতের দাম বাড়ছেন, জনগণের উপর এক ধরনের জুলুম করা হচ্ছে। এই ভেলকিবাজি বিদ্যুৎকে বাতাসে হয়, এখনো আমাদের দেশে শুরু হয়েছে। বাতাস থেকে বিদ্যুৎ উৎপাদন হবে, উৎপাদন করা যায়, বাতাস থেকে যায়, আরো বেশি ভাবে যাবে, পানি দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা যায়। আমাদের দেশে এখন তো তেল দিয়ে করতে হয় ম্যাক্সিমাম। তেলটাতে দাম আন্তর্জাতিক বাজারে বাড়লে তখন আপনি কী করবেন? তখন দাম বাড়াবেন না। এখন বিদ্যুতের বিল এই কারণে বাড়তেছে। আবার এলএনজি দাম বেড়ে গেছে সারা বিশ্বে, আপনি কী করবেন? আপনি বাড়াবেন না। এখন আপনার হিসাব করতে হবে, কিন্তু যখন আপনার দাম কমবে তখন কি বিদ্যুৎ দাম অবশ্যই কমবে? নাকি আইএমএফ আপনার প্রেসক্রিপশন দিয়েছে, প্রেসক্রিপশন তো না, নালে টাকা যখন বিদ্যুতের দাম, যখন আমি তো আমি একটু হেল্প করি, সরি একটা লাইন বলি। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান স্পষ্টভাবে বলেছে যে বিদ্যুতের বিল বাড়ানো হয়েছে এই যে সোশ্যাল সেফটি নেটগুলো আছে সেইটার একটা যেই অর্থ প্রয়োজন উপজাত হিসেবে, সেইটার জন্য এই বিদ্যুতের বিল বাড়ানো হচ্ছে। এছাড়া আপনি যে কারণগুলো বলছেন সেইটাও একটা কারণ, কিন্তু এটার সাথে আরেকটা কারণ বলি। এই যে এক্সিস্টিং যে চুক্তিগুলো ছিল
ওই বিদ্যুৎ কেনার যে চুক্তি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে, ভারতীয় প্রতিষ্ঠানের সাথে স্পষ্টত, সেই চুক্তিগুলো কিন্তু বাতিল করার একটা সুযোগ বিএনপি সরকারের ছিল, কিন্তু তারা কিন্তু সেটা বাতিল করে নাই। আপনি জানেন ক্যাপাসিটি চার্জ হিসেবে বিদ্যুৎ উৎপাদন না হইলেও এই শুধুমাত্র ক্যাপাসিটি চার্জ হিসেবে কত টাকা গুনতে হয় আমাদের, তাহলে এইটা কেন এখন পর্যন্ত চলতেছে? ক্লিয়ার, মানে বিদ্যুৎ খাতে আওয়ামী লীগের যে রেখে যাওয়া যে ঐতিহ্য বা মানে পদ্ধতি, সেটাই আপনারা কোনো পরিবর্তন আনেন নাই, মানে সেটাই অনুসরণ করছেন। এই ক্যাপাসিটি চার্জ বলি, অতিরিক্ত টাকা প্রদান করা বলি, বিদ্যুৎ উৎপাদন না করেও সেটাই চলছে। আমার কাছে মনে হয় না। জি বলেন। আমার কাছে মনে হয় না, কারণ এই যে আপনার কুইক রেন্টাল, যে এই যে বিদ্যুৎ কেন্দ্রগুলি যেটা ছিল, সেটা ওই সময় সরকার মনে করলো যে তাড়াহুড়া করে এটা করার দরকার ইমার্জেন্সি মেটানোর জন্য। তো ইমার্জেন্সি তারা 15 বছর ট্রেনিং গেছে। এইগুলি কাদের ছিল? হয়তো দু একটা ফাঁকে ফাঁকে এদিক ওদিকে আসতো, সবগুলি আওয়ামী লীগের পক্ষের লোকজন তাদের। সেখানে ছিল বিদ্যুৎ উৎপাদন না করলেও তাদেরকে ক্যাপাসিটি দিতে হবে, এবং ওখানে আপনার যে আপনার হলো ফুয়েল, যেগুলি আপনার সেটা ক্যাপাসিটি চার্জ দেওয়া হচ্ছে না বা ওই চুক্তিগুলো বাতিল হয়েছে, না চুক্তিগুলো খবর কি আমরা পেয়েছি? ইতিমধ্যে আমরা তো এর মধ্যে কোনো খবর পাই না। না এগুলি ইতিমধ্যে ক্যাপাসিটি চার্জ ইটসেলফ ইজ মানে সুইসাইডাল থিং। আপনার বিদ্যুৎ উৎপাদন হোক, ইতিমধ্যেই আপনি নেন বা না নেন, দিতেই হবে চার্জ। বললামই তো, বিদ্যুৎ উৎপাদন না হলেও তাকে দিতে হবে। আপনার উৎপাদন যেমন আপনার যেটা কুইক রেন্টাল, যেটা ধরেন আপনার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, কোনো কারণে যান্ত্রিক ত্রুটির কারণে তারা করতে পারলো না, তারপর ক্যাপাসিটি এটা আওয়ামী লীগ করে গেছে, কিন্তু আপনার মানে বিএনপির আমাদের সেখান থেকে তো অবশ্যই আমরা সেখান থেকে সরে আসতেছি। আদানির সাথে তো আমরা কথাবার্তা বলে সেখান থেকে সরে আসার চেষ্টা করতেছি। আমাদের যে জিনিসটা, যে সব বিগত সরকার বিদ্যুতের ক্ষেত্রে সবচেয়ে বেশি অনিয়ম করে গিয়েছিল। তারা বলেছিল 28,000 29,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা তারা রাখে, কিন্তু আমি বারবার বলতাম বিদ্যুৎ উৎপাদন রাখেন কোথায়? ড্রামে রাখেন না পুকুরে রাখেন? বিদ্যুৎ একটা জিনিস যেটা উৎপাদন করে রাখা যায় না, ধরে রাখা যায় না, সাথে সাথে খরচ করে ফেলতে হয়, চাল ধান সবই। সঞ্চালন লাইন তো 13,000 মেগাওয়াটের বেশি নেই, তাহলে 28-29,000 টাকার ক্যাপাসিটি তো যেমন বসিয়ে রাখতে রাখেন। আমার সরকারের যে বিদ্যুৎ কেন্দ্রগুলি, যেগুলো ডিজেল চালিত, সেগুলিতে যে ইউনিট কস্ট 4 টাকা পড়ে, হ্যাঁ, অন্যান্যগুলি সেখানে 15 টাকা 18 টাকা 19 টাকা তাদের দেওয়া হয়েছিল। তাহলে ওইগুলিকে নিজেরগুলিকে বসিয়ে রেখে ভাড়াগুলিকে ভাড়া দিচ্ছে। এই অনিয়ম থেকে অবশ্যই বেরিয়ে আসতেছে, সরকার অবশ্যই অনিয়ম থেকে বেরিয়ে আসছে। যেমন আমাদের কয়েকদিন আগে রাশিয়ান ওই যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটা, ওখানে 2 দিন ব্যাপী আমাদের ওখানে মন্ত্রী গেছে। শেষ করি না রে ভাই, একটা কথা বলতে গেলে ইম্পর্টেন্ট কথা বলে যেতে হবে, তাহলে বিরোধী পাশে দিয়ে আমরা বিরোধীতে যাব। কিন্তু হুমায়ুনুর এই প্রশ্নটা আপনাকে করি যে 18 মাস কিন্তু আপনাদের সমর্থিত সরকার ক্ষমতায় ছিল, তারা কি কোনো এরকম চুক্তি বা ভারতের সাথে আদানির সাথে এরকম চুক্তি কোনো বাতিল করেছে কিনা? সেটাও তো করেনি। আমরা একটু বিরতিতে যাচ্ছি, দর্শক আমাদের সাথে থাকবেন, বিরতি শেষে আপনাদের সাথে করে আলোচনায় ফিরতে চাই। যে সর্বনাশ করে গেছে আওয়ামী লীগ, এই বিদ্যুৎ নেই দেশটা অনেকগুলা পাওয়ার প্রজেক্টে কাজ করার সুযোগ হয়েছে, বুঝছেন? মানে পাওয়ার প্রজেক্টগুলো কিন্তু আপনার শুধু যে তোমাকে বললাম না আমার টক শো আছে, আদানি বলেন কি এত ইমার্জেন্সি হলে এখন ফোন করতে হবে। যখন পাওয়ার প্রজেক্ট দেশে করে এটা ফরেন ফাইন্যান্সিং নেয়, শুরু হয়েছে তো টক কাজ শো, করে এরা ফরেন লেন্ডিং আর একটা শুরু হয়েছে, ওটা শেষ করে আর শুরু হয়েছে, কাজ হচ্ছে ফরেন, এটা 10:30 পর্যন্ত চলবে, ফরেন ইনভেস্টমেন্ট নিয়ে আর কি, এফডিআই নিয়ে। তো অনেকগুলা কাজে অনেক বড় বড় মানে ফরেন ফাইন্যান্সারের আছে, বলেন ইনভেস্টমেন্ট আছে, এটা শোতে বলা যাবে না। কাউন্টডাউন, হ্যাঁ কাউন্টডাউন, হ্যাঁ। দর্শক, আমরা ছিলাম ভিন্ন মাত্রার আলোচনায়। বিরতির পর আবারও সকলকে স্বাগত জানাচ্ছি। হুমায়ুনুর, আপনার কাছে আসতে চাই। আমারটা বাদ দিয়ে চলে গেলেন কেন? আপনাদের তো খুব এগুলো খুব খারাপ জিনিস তো। না ঠিক আছে, একটা জিনিস আমি শেষ করে দিলেন না, ঠিক আছে, ওখানে আবার নিয়ে বিরতি আসছে। এগুলো কি? ওকে হাবিব, আসেন, বলুন। ঠিক না মোটেই। আচ্ছা বলুন। আমি বললাম যে বিদ্যুৎ একটা কথা বলবো তো, আমি একটা জায়গায় শুরু করলাম, আমাদের সেখান থেকে টান দিয়ে নিয়ে গেলেন, শেষ করতে দিবেন আপনি? বলুন। বিদ্যুৎ নিয়ে বিগত সরকার যা করেছে, এইটা বাংলাদেশ এখান থেকে মাথা সরকে দাঁড়াতে পারবে না। কারণ রাশিয়ান যে চুক্তি, ডলারের এইটা চুক্তি 1,13,000 কোটি টাকা ছিল, এখন ডলারের দাম বাড়ার কারণে প্রায় 1.5 লক্ষ কোটির কাছাকাছি, 30-35 লক্ষ হাজার কোটি টাকা চলে গেছে। এইটা 28 সাল থেকে
সময় রিপেমেন্ট করতে হবে, দিতে হবে, 40টা কিস্তিতে দিতে হবে। এই 40টা কিস্তি যখন দিবে, এই যে ডলারের দাম যেভাবে বাড়ছে, এই টাকা শোধ করতে দিতে বাংলাদেশ সরকারের মাথা বাঁকা হয়ে যাবে। আদানির সাথে একটা চুক্তি হয়েছিল, আরে কুইক রেন্টালের নামে যে লুটপাটটা করেছে সরকার পতনের, ওটাও তো একটা কারণ। নিজের কিছু লোককে লুটপাট করার সুযোগ দেওয়ার কারণে অর্থনীতি মেরুদণ্ড ভেঙে ফেলেছিল। আমরা সেই জায়গা থেকে সরে আসতে চাই। আমাদের আলোচনা হলো ওখানে এই বিদ্যুৎ প্ল্যান্ট যেটার উপরে তৈরি হয়েছে 2400 মেগাওয়াটের যেটা প্ল্যান্ট, তো সেখানে ভারতে এবং অন্য জায়গায় তাদের নিজস্ব অবশ্য কিছু কিছু যোগান থাকে, যে কারণে ওদের হয়তো একটু কম। তার মানে এই না 35 থেকে 40,000 কোটি টাকার ভিতরে হওয়ার কথা, সেখানে আজকে আমাদের প্রায় 1.5 লক্ষ কোটি টাকা কাছে চলে আসছে। এটাকে কে দেবে? এই টাকা তো দিতে হবে সরকারকেই, যেই ক্ষমতা থাকে না কেন, এই জন্য বিবেচনার মধ্যে রাখতে হবে তো। আর বিদ্যুতের ইউনিট প্রতি যেটা 75 ইউনিট পর্যন্ত একরকম বিল, এটা সবসময় এটা আগেও ছিল। তারপরে থেকে তারপর একটা 600 ইউনিটের উপরে চলে গেলে তখন বিদ্যুতের বিলটা আগে ছিল, এখন দাম অনেক বেড়ে গেছে, 10 টাকা ছিল। আমি এইতে পড়তাম আর কি, ফাঁদে পড়তাম আর কি। আমার বাড়ি থেকে বিদ্যুতের এই অনেকটা পুকুরে পানিতে গেলে ওই 600 ইউনিট পার হয়ে যায়, যখন 10 টাকা দিতে গিয়ে দেখা যায় 10,000 টাকা বিল চলে আসছে। এই যে অবস্থাতে এখন বিদ্যুতের ব্যাপারটা খুবই সেন্সিটিভ একটা ব্যাপার, এবং বিদ্যুৎ লাগবেই, সবাই লাগবে। বিদ্যুৎ উৎপাদন না করে আপনি পারবেন না। এখন একবেলা যদি আধা পেটা খান, তারপরে মনে করেন বিদ্যুৎটা আমার আগে দরকার। তো সরকার চেষ্টা করতে সেই যাতে বেড়ে আসা, এবং শুধু তাই না, এই যে ক্যাপাসিটি চার্জের নামে যা লুটপাট করেছে, আস্তে 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 সরকার তাদেরকে ধরবে যে এই যে এইগুলো কাদের দেওয়া হয়েছিল এবং কত টাকা এখানে লুট হয়ে গেছে, তারা কত ইউনিট বিদ্যুৎ উৎপাদন করেছে, সেগুলো তো রেকর্ড আছে। রেকর্ডের সেখান থেকে তাদের ধরারও ব্যবস্থা হবে ভবিষ্যতে। অতএব এখানে সরকার ছেড়ে দিয়েছে, এটা ভাবার কোনো কারণ নেই। জি, হুমায়রা নূর, যে সরকার আসলে ধাপে ধাপে পরিকল্পনা অনুযায়ী কাজগুলো করবে বা সংস্কারগুলো করবে, পরিবর্তনগুলো আনবে, সে পর্যন্ত ধৈর্য ধরতে হবে। সরকারের সমালোচনা না করে সহযোগিতা করতে হবে, কিন্তু বিরোধী দলের পক্ষ থেকে সেই সহযোগিতাগুলো সরকার পাচ্ছে বলে সরকার মনে করছে না। আচ্ছা, প্রথমত আপনি একটু আগে বলছিলেন যে আপনাদের সমর্থিত সরকার, ওনারা এই কুইক রেন্টাল গুলো নিয়ে কি করেছে, মানে ইন্টারিম গভর্নমেন্টের কথা বলছিলেন। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, এমনই আমাদের সমর্থিত সরকার, যেই সরকার আমাদের সমর্থিত, আমরাই নাকি তাদেরকে বসিয়েছি সরকারে নিয়োগকর্তা, অথচ পার্লামেন্টে দাঁড়িয়ে সব ঘোমর ফাঁস করে দিলেন একজন প্রতিমন্ত্রী। তিনি সব সত্য স্বীকার করে ফেললেন। তিনি বলে দিলেন যে এই ইন্টারিম গভর্নমেন্টের প্রধান লন্ডনে গিয়ে ট্রফি হাতে তুলে দিয়ে এসেছেন, এবং এর পরবর্তীতে নির্বাচনের আগে এবং পরে যেভাবে গুছিয়ে এই সরকারের হাতে ক্ষমতাটা তুলে দিয়েছে ইন্টারিম গভর্নমেন্ট, এবং ইন্টারিম গভর্নমেন্টের নানান কর্মকর্তা উপদেষ্টা এই গভর্নমেন্টেরও পার্ট। সুতরাং মানে দুঃখই লাগে যে কত বড় প্রতারণা আমাদের সাথে করা হয়েছে। সারা বাংলাদেশের মানুষকে কিভাবে বোঝানো হয়েছে যে ইন্টারিম গভর্নমেন্ট হয়তো এই ছাত্র জনতার, কিন্তু আদতে ইন্টারিম গভর্নমেন্ট একটা নির্দিষ্ট সাধারণ মানুষের কথাই তো বলছি। আমরা প্রতারিত হয়েছি। ডক্টর ইউনূসের সরকার মানুষকে বলেছে যে ছাত্র জনতারা আমার নিয়োগকর্তা, অথচ উনি সুন্দর করে নানানভাবে কাদের নির্দেশনায় নির্দেশিত হয়ে উনি বিএনপির হাতে যেই ট্রফিটা তুলে দিলেন গুছিয়ে, সেইটাই হচ্ছে মানে প্রতারণার স্পষ্ট চিত্র। আপনি দেখেন, ভাই একটু আগে বলছিলেন যে কৃষকদের ঋণ মওকুফ করা হয়েছে। আপনি জানেন এই ইলেকশনের আগে বাংলাদেশ ব্যাংকের একজন ডিরেক্টরের নির্দেশনায় সমস্ত ব্যাংকগুলো থেকে যে স্বল্প ঋণ যে কোন কোন কৃষকের আছে, এইটার ডিটেইলড লিস্ট প্রোভাইড করা হয়েছে। এই সহযোগিতাটা একটা রাজনৈতিক দল, এটা তো আপনার কয় টাকা ঋণ আছে, এটা তো একটা ক্লাসিফাইড ইনফরমেশন, তাই না? আপনি যদি আরেকটা জায়গায় ঋণ করতে যান আরেকটা ব্যাংকে, তখন আপনার সিআইবি রিপোর্ট যদি নামায়, সেইটাও আপনাকে অথরাইজ করতে হবে। আপনি সিআইবি রিপোর্ট নামানোর জন্য অথরাইজ করলে তখন সিআইবি রিপোর্ট নামাইতে পারে। আমি কিন্তু র্যান্ডম আপনার সিআইবি রিপোর্ট নামাইতে পারবো না। তাহলে একটা রাজনৈতিক দলকে এই যে কার কার ভর্তুকি মওকুফ করতে হবে সেটা লিস্ট যে দিয়ে দিল ব্যাংকগুলো, সেটা কি সহযোগিতা করা? সরকার চেয়েছে বিএনপি, তখন তো বিএনপি ছিল, তখন তো সরকার ছিল না, ইলেকশনের আগে। তাহলে তখন যে তাদেরকে এই যে মওকুফ করার, যেই তাদেরকে রিচ আউট করার যে সুযোগটা, এটা তো ভোট কেনার জন্য সহযোগিতা করছে। কে করছে? ইন্টারিম গভর্নমেন্টের আমলে এই সহযোগিতা তারা পাইছে। ঠিক আছে,
ওই আলাপে না গেলাম। আপনি বিদ্যুৎ নিয়ে কথা বলছিলেন যে আমরা সহযোগিতা করছি না। শুনেন, ইন্টারিম গভর্নমেন্টের একটু তো সত্যিটা উন্মোচন করলাম, আরো কিছু বলি। এই যে বেনজির আহমেদ ধরা পড়ছে, সেটার জন্য কিন্তু গত বছর এপ্রিল মাসে ইন্টারিম গভর্নমেন্ট সমস্ত যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াগুলো তাকে ফেরত আনানোর জন্য বা গ্রেফতার করানোর জন্য রেড অ্যালার্ট জারি করা থেকে শুরু করে সবকিছু তারা প্রক্রিয়া সম্পন্ন করেছিল, এবং যেটার ফলশ্রুতিতে এখন বেনজির আহমেদ গ্রেফতার হয়েছে। এই সরকারের এখন কাজটা হচ্ছে, তাদের তো এখন এতদিন পর্যন্ত তাদের তো কোনো রোল আদতে ছিল না। মেইন রোলটা হচ্ছে এখন যে কূটনৈতিকভাবে কিভাবে বেনজির আহমেদকে ফিরিয়ে আনবে, কারণ তাদের সাথে তো আমাদের কোনো এক্সট্রাডিশন ট্রিটি নাই, শুধুমাত্র দণ্ডিত অপরাধীকে আপনি ফেরত আনতে পারবেন। ওখানে গেলাম না। আপনি দেখেন, এই যে বিদ্যুতের যে বিষয়টা আপনি প্রশ্ন করছিলেন, কুইক রেন্টালগুলোতে কি কি সমস্যা হচ্ছে সেটার জন্য একটা পর্যালোচনা কমিটি হয়েছিল, জাস্টিস মইনুল স্যার বোধহয় ছিলেন ওই কমিটিতে। উনি একটা অবজারভেশনও দিয়েছে যে কিভাবে কত বেশি টাকা চার্জ করা হয়েছে। তো এই যে এই এত বড় একটা ইনভেস্টিগেশন, এই ইনভেস্টিগেশন করতেও কিন্তু সময় লাগে, কারণ একটা এগ্রিমেন্টের, এই ধরেন ফরেন ইনভেস্টমেন্টের ক্ষেত্রে যে এগ্রিমেন্টগুলো হয় বা এই ধরনের যে চুক্তিগুলো হয়, সেগুলোতে কিন্তু নন ডিসক্লোজার ক্লজেস থাকে। তো নন ডিসক্লোজার ক্লজেস যখন থাকে, আপনি কিন্তু যাকে তাকে একটা প্রক্রিয়ার মাধ্যমে আপনি সেটা ডিসক্লোজ করলে তখন আপনি সেটার ভিতরে কি আছে জানতে পারবেন। যে কেউ কিন্তু সাধারণ মানুষ এটার ভিতরে কি আছে জানতে পারে না। কিন্তু আপনি যেটা বলছেন যে ইলেকশনের আগে এইভাবে তালিকা নিয়েছে যে কার কতটুকু ঋণ আছে, কিন্তু আমরা তো এও দেখেছি ইসলামী ব্যাংক থেকে সিএসআর এর নামে 22,000 কোটি টাকা জামাত সেটা নির্বাচনী খাতে খরচ করেছে। এটা তো স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে সংসদে, যে দলে যে জোটে আছেন। আচ্ছা, আমি বলছি, আমাকে জাস্ট একটা মিনিট সময় দেন। যে কথাটা ছিলাম সেটা শেষ করে তারপরে ওই ধরেন আমরা এখন বিদ্যুতের যেই অবজারভেশনটা এসেছে, এইটা আসার পরে তার পরবর্তীতে আপনার কাছে কিন্তু ডাটা আছে, তাহলে ব্যবস্থাপনাটা আপনি নিতে হবে। আপনি আইনগুলো বাতিল করলেন, তাহলে চুক্তিগুলো বাতিল করলেন না কেন? আপনার বিদ্যুৎ মন্ত্রী পার্লামেন্টে দাঁড়ায় মানুষের উপর মক করে যে বিদ্যুৎ কারেন্টের সাপ্লাই আছে দেখে মানুষ কারেন্ট শক হয়ে মৃত্যুবরণ করবে। মানুষের জীবন কি এত সস্তা উনি যে হাস্যরস করে? আর ইসলামী ব্যাংকের যেই কথাটা, ধরেন জামাতের ইলেকশনের বিষয়ে যেই কথাটা বলা হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী যে ওখানে দাঁড়িয়ে কথা বলেছে, এটা নিয়ে কিন্তু আমার দেশে, দৈনিক আমার দেশে প্রতিবেদন হয়েছে যে এই তথ্যটা ভুল। 11,000 কোটি টাকার একটা হিসাব আছে, আর একটা কি জানি হিসাব আছে, আমি ঠিক 11 নির্বাচন আগে 11 পরে 11। তাহলে এইটা নাকি ঋণ হিসেবে গিয়েছে। একটু শেষ করতে, ঋণ হিসেবে গিয়েছে, সেটা অসম্ভব। সেই ঋণটা নাকি রিপেইডও হচ্ছে। আপনি প্রমাণ সহ কথা বলবেন। স্বরাষ্ট্রমন্ত্রী যদি এরকম সস্তা কথা বলে তাহলে হবে না? কথাগুলো তো বুঝে বলতে হবে। তো এই যে কৃষি ঋণের কৃষি ঋণ যে মাফ করে দিল, যেটাই হোক না কেন, কৃষকদেরই তো, এই দেশে কৃষকদেরই তো মাফ করে দিয়েছে নাকি? এটা বিশাল ব্যাপার না? যেমন 91 সালে ম্যাডাম খালেদা জিয়ার নির্বাচনী ইশতেহারে কিন্তু 10,000 টাকা কৃষি ঋণের সুদ, 5,000 টাকা সুদ সব মাফ করার কোনো পরিকল্পনা ছিল না, ইশতেহারে ছিল না। উনি ক্ষমতা এসে মাফ করে দিলেন। এইটা নিয়ে সাইবুর রহমান বলে, ম্যাডাম কিতা কাজ করা শুরু করে দেন, আমি দেশ চালাবো কী করে, সব কৃষকদের সব মাফ করে দেন, সব দেশ চালাবো। ম্যাডাম বলে যে না, কৃষক বাঁচলে আমরা কৃষক দেশ বাঁচবে। এটা তো প্রো পিপল কর্মসূচি, এইটা নিয়ে তো বিতর্ক করার কোনো জায়গা নাই। না না, এই কর্মসূচিকে তো বিতর্কিত বলছি না, বলছি যে এই কৃষকদের, আপনি তো সরকার, তখন তো সরকারে ছিলেন না, আপনি রাজনৈতিক দল হিসেবে, এইটা তো কোনো কথা হলো না। এই সুবিধা তাহলে সবাইকে দিত, আপনাকে তো সাথে গুছায় ইন্টারিম গভর্নমেন্ট সরকারে বসায়, আমাদের গুছায় দেন। আর এখানে শাহ আলম যে কথাটা বলছেন, শাহ আলম যে কথাটা বলতে গিয়ে যে কথাটা বলেছে, আমি তো একমত না। তাই যদি হতো, তা আমার মতো প্রার্থী আমি হারলাম কেন? আপনি ওদের ডিলের পার্ট না কেন? ডিলের পার্টির ব্যাপার না। আমি দেখলাম কিভাবে সরকারি কর্মকর্তারা, ইউনিয়নরা কিভাবে আমাদেরকে মানে হারানোর জন্য পরিকল্পনা করলো এবং ভোটটা কীভাবে তার কারচুপি করলো। তো এখন শাহ আলম যেটা বলেছে, এই কথাটা তো আমি একমত না। এবং শাহ আলম সাহেব কালকে তার নিজের মেরবাড়ি ইউনিয়ন দিগন্ত, এটা সে বলছে না, সে কাকতালীয় ভাবে। আমি মনে করি যে তালিয়েই হোক না কেন, এই মুহূর্তে এটা করা মোটেই উচিত নয়। আমি নিজের দলের মানে স্বৈরাচার কিভাবে তৈরি হয়, আপনি যে বলছিলেন প্রথমে যে 3 মাসের মধ্যে কেন তাদের চলে যাওয়ার কথা বলছি, শেখ হাসিনার এত সময় লাগছে। কথা হলো যে আমি যে তাদের যে কথাটা বলেছিলাম যে তারা এত শক্তিশালী না, যতখানি শক্তি তাগত তারা মনে করে। কেনই বলবো যে বিএনপির বেঈমান বিশ্বাসঘাতকরা 74টা জায়গায় সিরিয়াসলি ইলেকশন করছে, আর অনেকে ইলেকশন করেনি, বিরুদ্ধে করেনি, কিন্তু তারা জামাতকে ভোট দিয়েছে।
তারপরে এটা এত ভোট তো আমাদের না, একাদুরে না। তারপরে আওয়ামী লীগের বিরাট একটা অংশ, আওয়ামী লীগের ভোট কেন্দ্রে না আসতো, প্রমাণটা হলো এই, তাহলে 31% না ভোট, 32% না ভোট হতো না। আমার কথাটা বুঝছেন? আওয়ামী লীগ যদি মাঠে না আসতো তাহলে 95 কেন 100% মানুষ হাঁ ভোট করতো। আন্দোলনে যারা ছিল কেউ না ভোট দেয়নি। এই ভোটগুলি কারা? এই আওয়ামী লীগ ভোট দিতে আসছে, ভোট দিয়েছে। ভোটগুলো কোথায় দিয়েছে? আমার কিন্তু চোখের সামনে দেখলাম। ওখানে পৌরসভার আওয়ামী লীগের সেক্রেটারি এবং দুর্নীতিবাজ একজন এবং পৌর মেয়র, সে সরাসরি জামাত ইসলামের যিনি ক্যান্ডিডেট ছিলেন তার ভাইরা সরাসরি ভোট দিতেছে ওইদিকে। আওয়ামী লীগের লোকেরা বহু জায়গায়, কিছু কিছু জায়গায় বিএনপি জায়গা বিশেষে তারা মনে করেছে যে না, ভোটটা তারা স্বাধীনতার বিরোধী প্রতীকে দিবে না, কিন্তু দলীয় সিদ্ধান্ত তাদের যে বিএনপিকে ভোটের সময় আওয়ামী লীগ ভোট দিল, কিন্তু এখন আন্দোলনের সময় যদি আওয়ামী লীগ তাদের সমর্থন দিয়ে সরকার বিরোধী একটা অবস্থান তৈরি হয়, করবে তো তখন আপনারা কি সামাল দেবেন? করবে তো, সামাল দেবেন। সেটা সামাল জনগণ কেন সামাল? আমরা যখন প্রো-পিপল কাজ করি তাহলে ওইগুলি জনগণই প্রতিহত করবে। আওয়ামী লীগ ডুবছে কেন? প্রো-পিপল কাজ করে নাই, জিনিসপত্রের দাম বাড়ছে, গুম খুন, ভোট দিতে দেয়নি, প্রত্যেকটা মানুষের ক্ষোভ ছিল, যে কারণে তার সব কিছু থাকার পরে কেউ তার সাথে থাকলো না। আমরা তো তারেক রহমান তো ওই কাজটাই করতে চাচ্ছেন, প্রো-পিপল কাজগুলি উনি করবেন। উনি আওয়ামী লীগের মতো এই লুটপাটের ভিতরে উনি যাবেন না। এবং যারা দেখেন যারা এই যে সমস্ত সরকারি মন্ত্রিসভার ভিতরে অতিরিক্ত যারা হয়তো কথার কারণে বা সন্তানের নামে ইউনিয়নের নামকরণ করা হচ্ছে, দেখেন না, তারেক রহমান সমর্থন অবশ্যই সমর্থন করবে না, অবশ্যই সমর্থন করবেন না। অনেক জিনিসই আছে উনি কিন্তু শেষ আমরা আলোচনা এক বাক্যে প্রতিমন্ত্রী মীর শাহে আলম কত বড় মানে তার স্পর্ধার দৃষ্টতা আপনি দেখেন। প্রধানমন্ত্রী উনি নিজে যেখানে নিজের পিতামাতার নামে কোনো প্রতিষ্ঠানের নামকরণ করতে চায় না, সেইখানে সে সংসদে দাঁড়ায় এরকম নির্লজ্জ মিথ্যাচার করে যে অলৌকিকভাবে নাকি এত দৈব শক্তি তার। হ্যাঁ, তাহলে সে তো প্রধানমন্ত্রী হয়ে যেতে পারতো। আর এই ধরনের নির্লজ্জতা শেখ হাসিনার করতেও 15 বছর 16 বছর সময় লাগছে, আর সে 3 মাসে এই ধরনের লোকের ব্যাপারে সরকার কি ব্যবস্থা নেয় সেইটা আমরা দেখতে চাই। জিয়া রহমানের ছবিও রাখে নাই, জি ম্যাডাম খালেদা ছবি রাখে, এই এত সরকার এই ধরনের লোকের ব্যাপারে কি ব্যবস্থা নেয় এটা দেখতে চাই। অবশ্যই এই ছিল আজকের আলোচনা। আপনাদের আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সকলে ভালো থাকুন, শুভরাত্রি।